আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আনফোল্ড ড্রিম একাডেমি। তো আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির থার্ড চ্যাপ্টারের ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস দিব। রয়্যাল গাইডটা থেকে আমরা টোটাল বোর্ড কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করব। তোমরা প্রতিটি কোশ্চেন দেখবে ইনশাআল্লাহ। আশা করি ক্লাসটা উপকৃত হবে। যেমন দেখো, প্রথম কনসেপ্ট মৌলিক ও যৌগিক পদার্থ। তো আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো প্রয়োজনে তোমরা একটু খাতা কলম নিয়ে বসে পড়ো এবং লিখে রাখবা। মৌলিক পদার্থ কি? যে পদার্থকে আর কোনো ভাঙা যায় না তাকে মৌলিক পদার্থ বলে। আর যৌগিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে অনেক পদার্থ পাওয়া যায়, অনেক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে আমরা যৌগিক পদার্থ বলি। যেমন পানিকে ভাঙলে তুমি হাইড্রোজেন আর অক্সিজেন পাও। পানি একটা যৌগিক পদার্থ, বাট হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ। কেন? হাইড্রোজেনকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এনিওয়ে, অ্যাটমের ধারণা দেনকে আমরা জানি, ডেমোক্রিটাস অ্যাটমের ধারণা দেন। তুমি প্রয়োজনে গুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, নিচে একটু ইনফরমেশন দেওয়া আছে, বাট আমি অত ইনফরমেশনে যাব না। তো অ্যাটমের ধারণা দেনকে ডেমোক্রিটাস। আমাদের শরীরে কত ধরনের মৌল রয়েছে? 26 ধরনের মৌল রয়েছে। একটু মুখস্থ করে ফেলবো আমরা। মোট 26 ধরনের মৌল রয়েছে। এর মধ্যে প্রধান উপাদানগুলো কি কি, প্রয়োজনীয় খনিজ উপাদানগুলো কি কি, এগুলো না জানলে চলবে, শুধু মুখস্থ করে ফেলবে। আমাদের শরীরে প্রায় 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। তারপরে দেখো স্যার, এ পর্যন্ত কয়টি মৌল আবিষ্কৃত হয়েছে? 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এটি একটু নোট করে রাখবা। 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এই 118টি মৌলের মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায় এবং 20টি মৌল গবেষণাগারে তৈরি করা হয়েছে। তাহলে 98টি মৌল যদি প্রকৃতিতে পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারি প্রকৃতিতে প্রাপ্ত মৌল সংখ্যা 98, এবং গবেষণাগারে যেহেতু 20টি পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারি কৃত্রিম উপায়ে মৌলের সংখ্যা হয়েছে 20টি। আশা করি বুঝতে পেরেছি। তারপরে 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের কতটি গবেষণাগারে তৈরি করা হয়েছে? 20টি। কোনটি যৌগিক পদার্থ? আমরা জানি লোহা, রূপা, সালফার এগুলো মৌলিক পদার্থ, তাই না? মোম আমরা নাম শুনি নেই। মোম হলো যৌগিক পদার্থ, কারণ মোম হলো হাইড্রোকার্বনের তৈরি। আর হাইড্রোকার্বন মানে এখানে বিভিন্ন উপাদান থাকতে পারে, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, হ্যাঁ, মানে জৈব যৌগ থাকতে পারে এখানে। এই জন্য মোমকে আমরা বলবো যৌগিক পদার্থ। তারপর দেখো স্যার, এখানে বলছে কোনটি মৌলিক পদার্থ? কাঁসা, পিতল, লোহা, ইস্পাত। তো এখান থেকে মজার বিষয় হলো একমাত্র লোহাই হলো মৌলিক পদার্থ, কারণ পিতল বলো, কাঁসা বলো, ইস্পাত বলো, এগুলো সব সংকর ধাতু। আর সংকর হলো বিভিন্ন মৌলিক পদার্থের মিশ্রণ। আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, পরের কনসেপ্ট আমরা দেখি, পরমাণু ও অণু সংক্রান্ত। আমার কথাগুলো একটু বোঝার ট্রাই করবা। পরমাণু কারা? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাদের সাধারণ অস্তিত্ব নেই, তাদেরকে আমরা বলি পরমাণু। আর অণু হলো যৌগিক, মৌলিক বা যৌগিক পদার্থ, আমরা যদি বলি এমন সমস্ত ক্ষুদ্রতম কণা যাদের সাধারণ অস্তিত্ব আছে। মানে পরমাণু একা থাকতে পারে না, ব্যতিক্রম নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসটা একা থাকতে পারে। বাট তোমাকে যদি বলা হয় কখনো অক্সিজেন, অক্সিজেন তুমি সিঙ্গেল লিখতে পারবে না, O2 লিখতে হবে। তার মানে বোঝা গেল পরমাণু একা থাকতে পারে না, বাট অণু এক থাকতে পারে। আচ্ছা দেখো স্যার, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? পরমাণু। তারপরে O2 একটা কি? O2 একটা অণু, তাই না? যেমন কার্বন ডাইঅক্সাইড, CO2 কি একটা অণু। এবার কিছু এখানে কথা দিচ্ছে নাইস টু না, দেখো মৌল বা মৌলিক পদার্থ যে CO, এগুলোকে বলে পরমাণু, তাই না? এগুলো পরমাণু বলে। যৌগ বা যৌগিক পদার্থ কারা? কার্বন ডাইঅক্সাইড, পানি। মৌলের অণু বা মৌলিক অণু কারা? অক্সিজেন, ক্লোরিন। যৌগের অণু বা যৌগিক অণু কারা? কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া। আরেকটা কথা বলি, আমরা এখন এমসিকিউ সলভ ক্লাস দিচ্ছি, এবং এই চ্যাপ্টারের টোটাল আমার নিজের লেকচার শিট থেকেও আমি একটা ক্লাস দিব, আবার মেইন বই থেকে একটা লেকচার দিব আমি। তাহলে আশা করি আমাদের যতটুকু দরকার ততটুকু কাভার হবে, অ্যাডভান্স লেভেলও কাভার হয়ে যাবে। ওইখানে এগুলো আমি ডিটেলস আলোচনা করেছি, ওটা দেখে নিবা। এই দেখো, যেমন দেখো বলছে নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু বিদ্যমান? 2টা। কেন স্যার? কারণ নাইট্রোজেনকে এভাবে লিখতে হয়, N2 দ্বারা লিখতে হয়। আচ্ছা, অ্যামোনিয়া একটা কি? অণু। তাহলে আমাদের পরমাণু অণু কনসেপ্ট গেল। এবার আসি মৌলের প্রতীক। আসলে প্রতীক কি? প্রতীক হলো মৌলকে লেখার একটা মাধ্যম। মৌল তুমি মুখে মুখে বলছে হাইড্রোজেন, ওই যে লিখবা, লেখাটাই হলো প্রতীক। যেমন এখানে কথা বলছে মৌলের প্রতীকের কথা, এইখান থেকে একটু দেখি স্যার আমরা। এগুলো হলো ল্যাটিন নাম। হ্যাঁ, এই মৌলের প্রতীক নিয়ে আমার ডিটেলস ক্লাস আছে, ওইটা দেখলে এটা আশা করি করতে পারবা। তো সোডিয়ামের ল্যাটিন নাম কি? ল্যাটিন নামগুলো মুখস্থ করে ফেলবো আমরা। 11টা আছে ল্যাটিন নাম এরকম মোটামুটি।
সোডিয়ামকে বলে নাট্রিয়াম, কপারকে বলে কিউপ্রাম, পটাশিয়ামকে বলে ক্যালিয়াম, এজিকে বলে আর্জেন্টাম, এসএনকে বলে স্টানাম, এসবি মানে অ্যান্টিমনিকে বলে স্টিবিয়াম। কেমন? এই যে ওয়ারাম, তারপরে প্লাম্বাম, ওলফ্রাম, ফেররাম। তো বিষয়টা হলো তুমি টেকনিক্যালি মনে রাখবে কিভাবে, যেমন দেখো এটার নাম সোডিয়াম, কিন্তু নাম তো সোডিয়াম আমরা জানি তাই না, কিন্তু প্রতীকে লেখার সময় চলে আসছে এন, তাহলে নামের সাথে কিন্তু লেখার কোনো মিল নাই, যদি মিল না থাকে বুঝে নেবে এটা ল্যাটিন নাম। আবার দেখো কপার, নাম দিচ্ছি আমরা কিউপ্রাম, মিলতেছে না কিন্তু। পটাশিয়াম, নাম হচ্ছে পটাশিয়াম, কিন্তু আসছে কি থেকে, কে দ্বারা আসছে, এটাকে আমরা বলি ক্যালিয়াম, মিল নাই কোনো। টিন, হ্যাঁ, কিন্তু নামের সাথে কোনো মিল নাই, আছে নাই কিন্তু। তো বিষয়টা হলো যদি এরকম মিল না থাকে, মানে বাংলা লেখার সাথে যদি প্রতীকের কোনো মিল না লেখা থাকে, তাহলে বুঝে নিবে সেটা ল্যাটিন নাম। আবার দেখো তো স্যার আয়রন, আয়রনকে আমি বলতে পারি IRON, কিন্তু আসছে এফি, তাহলে ল্যাটিন নাম। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমার এই টাইপটা দেখানো লাগবে না, এই টাইপ থেকে প্রচুর কোশ্চেন আসছে, একটু পড়ে নেবা। আর একটা বিষয় দেখো স্যার, এইখানে কিন্তু নামের সাথে মিল আছে, কার্বন সি মানে CARBON, ক্লোরিন মিল আছে, এটাও প্রতীক, এটা হলো ইংরেজি নামের প্রতীক। তাহলে আমি একটা কথা বলি, একটু মনে রাখবা যে প্রতীকটা আমি মূলত তিনটা ভাবে মনে রাখবো। একটা হলো কোন মৌলের বর্ণমালার প্রথম অক্ষর দ্বারা প্রতীক লেখা হয়, যেমন কার্বন, দেখো তো এই যে CARBON, এই যে কার্বন, সি দ্বারা প্রতীক লিখছি আমি। এখন এরকম অনেক আছে, হাইড্রোজেন এইচ দ্বারা লিখি আমরা তাই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুইটাই সেম নাম চলে আসে, যেমন এটাও সি, ক্লোরিনেরও সি, ক্যালসিয়ামেরও সি, তো তিনটাই যদি সি লিখি আমরা, একটা কি চলে আসে, সমস্যা চলে আসে। দ্যাটস ওয়াই এই কার্বনের পরে এমন একটা লেটার নেওয়া হয় যেটার উপর জোর পড়ে আর কি, যেমন CHLORINE, ক্লোরিন, মানে সি এর সাথে এল, সি এর পরে এল এর উপর জোর আসে, এই জন্য সিএল কে নিছি। ক্যালসিয়াম, এখন তুমি তো এল কে নিতে পারবে না, তাহলে তো ক্লোরিন হয়ে যাবে, এই জন্য এটাকে এ নেওয়া হয়েছে। আশা করি আমরা বুঝতে পারছি, একটা হচ্ছে ডিরেক্টলি একটা লেটার দিয়ে আমরা লিখবো, যেমন কার্বন। আর একটা হলো আহ, একটা লেটার দিয়ে যদি আবার লিখে রিপিট চলে আসে, যেমন দেখছি আমরা তিনটে সি 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 চলে আসে, তো যার কারণে আমরা কি করব, কোনটার উপর জোর পড়ে সেটা আমরা লিখবো। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, তাহলে প্রতীক নিয়ে আমার আর কোনো হেডেক নাই হোপফুলি। এই যেমন দেখো স্যার অ্যান্টিমনির প্রতীক কোনটা, প্রচুর আসছে, কিন্তু যাদের গাইড নাই, টেস্ট পেপার নাই MCQর, তারা এটা ফলো করবা, আশা করি কাভার হয়ে যাবে। তারপর দেখো স্যার সংকেত, সংকেত কি, মূলত ওই যে যখন একাধিক মৌলিক পদার্থ একসাথে যুক্ত থাকে তাকে বলে আমরা যৌগ, যৌগকে যেভাবে প্রকাশ করা হয় তাকে বলে সংকেত। যেমন দেখো স্যার কিছু সংকেতের নাম দিছে, মনে রাখবো, অনুমানী সংকেত, হাইড্রোজেন, সরি নাইট্রোজেন N2, অ্যামোনিয়া NH3, ক্লোরিন Cl2, সালফিউরিক অ্যাসিড H2SO4, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড HClO4, পারক্লোরিক অ্যাসিড H2CO3, কার্বনিক অ্যাসিড HClO3, ক্লোরিক অ্যাসিড। তো তোমরা একটু খাতা নিয়ে লিখবা, টাইপের নাম দিবা, টাইপের নাম সংকেত, তারপর কিছু সংকেতের নাম লিখবা। আশা করি আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। তো পরে আসো পরমাণুর সাংগঠনিক কণা। একটা কথা মাথায় রাখবা, পরমাণুকে সাধারণত ভাঙা যায় না, এটা আগে বলতো, কিন্তু পরে প্রমাণ হয়েছে না পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে তিন ধরনের কণা পাওয়া যায়, একটা হচ্ছে স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। এইটা আমি আমার আগের লেকচার শিটে দিয়েছি, তোমাদের এইখানে যতটুকু আছে শুধু এখানে হলো স্থায়ী কণাটা। তো স্থায়ী কণা তিন প্রকার, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এইখান থেকে একটু লক্ষ্য করি স্যার, আমরা দেখো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই যে ইলেকট্রনের প্রতীক ই, প্রোটনের প্রতীক পি, নিউট্রনের প্রতীক হলো এন। এবং এর চার্জ কি পড়ে ফেলবো, ইলেকট্রনের চার্জ হয়েছে এটা, প্রোটনের চার্জ হয়েছে এটা, নিউট্রনের চার্জ হয়েছে এটা। প্রকৃত ভর পড়ে ফেলবো, হ্যাঁ, আপেক্ষিক আদান পড়ে ফেলবো, আপেক্ষিক ভর। একটা ভালো করে মাথায় রাখবা জিনিস, যেটা হলো প্রোটনের ভর হচ্ছে 1.673 10^24, আর এটা হচ্ছে 675। আই মিন প্রোটনের ক্ষেত্রে শেষে 3, আর নিউটনের ক্ষেত্রে শেষে কিন্তু 5, একটু মনে রাখবা। কেমন? আহ, এখন ধরো তুমি জানো একটা প্রোটনের প্রকৃত ভর কত, 1.673 10^24, তাহলে 5টা প্রোটনের প্রকৃত ভর হবে কত, 5 দিয়ে গুণ দিবা। তার মানে এই ছকটা তোমার মুখস্থ করতে হবে। এইটা যদি তুমি পারো স্যার, একটু লক্ষ্য করি, আমি এইখান থেকে তোমাকে দেখাচ্ছি, তুমি ইউ ক্যান টেক স্ক্রিনশট। এই দেখো তুমি এইটুকু ছকটা যদি পারি, আশা করি আমার এখানে প্রবলেম থাকার কথা না। এই যে দেখো এগুলো বারবার আসতেছে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের পার্টে চলে গেলাম। এই যে দেখো স্যার, এগুলো আমার বলাই লাগবে না, একটা ইলেকট্রনের ভর কত, হ্যাঁ এগুলো আমরা জানি, পিছনে দেখেছি, কিন্তু একটা প্রোটনের প্রকৃত ভর কত, নিউটনের কত, কোনো আধান নাই আমরা জানি। তাহলে এই পার্টটা থেকে কিন্তু প্রচুর পরীক্ষা আসছে, কিন্তু আমি আবার একটু সিকোয়েন্স অনুসারে ধরি,
ইউ ক্যান টেক এ স্ক্রিনশট, এই যে দেখো। তাহলে আশা করি আমরা এটুকু পড়তে পারবো ইনশাআল্লাহ। আর তোমার এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, শুধু বোর্ডের কোয়েশ্চেনগুলো একটু লিখে রাখতে পারো খাতায়। এরপর আসো, হাইড্রোজেনের পরমাণুতে কোনো নিউট্রন নাই, এটা আমরা জানি। এটা একটু মুখস্থ করে ফেলবো। একমাত্র পরমাণু 118টা মোলের মধ্যে যার মধ্যে নিউট্রন নাই সে হলো হাইড্রোজেন। আরেকটা কথা বলছে, এই কোশ্চেনটা না বললেই নয়। একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের ভরের কত গুণ? 1840 গুণ। কিভাবে স্যার? প্রোটনের ভর আমরা জানি 1.673 10^24, আর ইলেকট্রনের ভর কত? 9.11 10^28 গ্রাম। তো ভাগ করলে কত আসে? 1836.44। এটাকে পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য আমরা 1840 বানিয়ে দিলাম। তাহলে বলা যায় যে একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের ভরের চাইতে 1840 গুণ ভারী, অর্থাৎ প্রোটনের ভর অনেক অনেক বেশি ইলেকট্রনের তুলনায়। আর যদি বলে ইলেকট্রনের ভর প্রোটনের ভরের কত গুণ, তাহলে বলবো 1/1840 গুণ। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী, পরের কনসেপ্ট দেখো, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি জানো? মনে করো পর্যায় সারণীতে 118টা চেয়ার আছে। ওই 118টা চেয়ার এক একজনের জন্য নির্দিষ্ট। হাইড্রোজেন যে চেয়ারে বসবে অন্যজন সেই চেয়ারে বসতে পারবে না। তাহলে পারমাণবিক সংখ্যা হলো একটা মৌলের স্বতন্ত্র বৈশিষ্ট্য। একটা মৌলের স্বতন্ত্র বৈশিষ্ট্য। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা অলওয়েজ 1 হবে, অর্থাৎ হাইড্রোজেনকে 1 নম্বর ঘরে তুমি তালাশ করবা। আবার অর্গানিজম 118 নম্বর মৌল, ওরে ওইখানেই তালাশ করতে হবে। তাহলে বোঝা গেল, যদি পারমাণবিক সংখ্যা আমি আলাদা করে দিই, মৌলের বৈশিষ্ট্যই আলাদা হয়ে যাবে। এই জন্য বলা হয় পারমাণবিক সংখ্যা কোনো মৌলের স্বতন্ত্র বৈশিষ্ট্য। এবার আরেকটা সুন্দর একটা কোশ্চেন দিছে যে পরমাণু চার্জ নিরপেক্ষ কেন থাকে? স্বাভাবিকভাবে কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম থাকে। কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম থাকে। যেহেতু সেম থাকে তাহলে পরমাণু চার্জ নিরপেক্ষ হবে। তাহলে আমরা যদি বলি যেমন সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 11 হবে। মনে রাখবো পর্যায় সারণীর প্রত্যেকটা মৌল চার্জ নিরপেক্ষ, তার মানে তাদের প্রোটন সংখ্যাও যা, ইলেকট্রন সংখ্যাও তাই। এখন কেউ যদি ইলেকট্রন দান করে তখন সে চার্জিত হয়ে যাবে, অথবা যদি সে গ্রহণ করে চার্জিত হয়ে যাবে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, ধরো এখানে একটা কোশ্চেন দিচ্ছে, যে একটা মৌল যার প্রোটন সংখ্যা 111 এবং ভর সংখ্যা 252, কোনটি দ্বারা পরমাণুটিকে প্রকাশ করা যায়? দেখো স্যার, একটা কথা মাথায় রাখবো আমরা। এই যে এখান থেকে দেখি, আমি তো এখানে লিখে দিচ্ছি তোমাকে বিষয়টা, একটু ফোকাস করো। ধরো আমি এটাকে এক্স দ্বারা প্রকাশ করলাম, এক্স। সাধারণত এইখানে লেখা থাকে চার্জ, এটাকে আমি কিউ দিলাম। মাথায় লেখা থাকে চার্জ, আর এখানে থাকে পরমাণুর সংখ্যা, কয়টা পরমাণু আছে। এখানে থেকে তার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে মূলত জেড দ্বারা প্রকাশ করা হয়, আর ভর সংখ্যাকে মূলত এ দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবা, ভর থাকবে মাথায় আর পারমাণবিক সংখ্যা থাকবে পায়ের কাছে। তাহলে বলো তো স্যার, প্রোটন সংখ্যা যদি 111 হয়, তাহলে পায়ের কাছে প্রোটন সংখ্যা 111 এটা, আর ভর সংখ্যা কত? 252 এটা। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে যেটা ভাবছিলাম সেটা নিচে যে লেখা আছে, দেখো এক্স এ জেড এন এম প্লাস মাইনাস। তো তোমরা এই জিনিসটা একটু সুন্দর করে পড়ে ফেলবা, এই জিনিসটা একটু সুন্দর করে পড়বা, যে একটা মৌলের এক্স যদি একটা মৌল হয়, তাহলে জেড হয়েছে কি মৌলের পারমাণবিক সংখ্যা, এ হয়েছে ভর সংখ্যা, এন হয়েছে কি তার পরমাণু সংখ্যা, মানে কয়টা পরমাণু আছে, আর এম হলো তার চার্জ। এটা পড়লে আশা করি আমরা উপকৃত হই ইনশাল্লাহ। তারপর দেখো স্যার, এখানে বলছে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত, এগুলো তোমার মুখস্থ করতে হবে। এইভাবে মুখস্থ করবা যে দিলে আমি বলতে পারি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, জিঙ্কের 30। হ্যাঁ, এইটার জন্য স্যার দেখো এখানে একটা ছক দেওয়া আছে, সুন্দর করে ছক দেওয়া আছে। ইউ ক্যান টেক আ স্ক্রিনশট। এ দেখো ছকটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যে কার পারমাণবিক সংখ্যা কত, একটু মুখস্থ করে ফেলবো। এই যে এবার আসি আমরা ভর, মানে বিভিন্ন প্রকৃতি নির্ণয় করতে বলছে, একটু লক্ষ্য করি। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো স্যার, অ্যালুমিনিয়াম আয়নে কতটি ইলেকট্রন সংখ্যা আছে? আমি একটা কথা বলেছিলাম যে চার্জ যদি না থাকে তাহলে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সেম থাকে। তাহলে বলো তো স্যার, এই যে আর প্রোটন সংখ্যা কখনো আলাদা হবে না, প্রোটন সংখ্যা যা আছে তাই থাকবে। তাহলে এটা হলো প্রোটন সংখ্যা, এটা হলো ভর সংখ্যা, এটা হলো তার চার্জ। এবার বলছে কতটা ইলেকট্রন আছে, একটু চিন্তা করো। ওর প্রোটন ছিল 13টা, ওর প্রোটন আছে 13টা, তার মানে ইলেকট্রনও ছিল 13টাই। যেহেতু 3টা প্লাস, মানে সে 3টা দান করে দিছে। শর্টকাট বলে দেই, মাথায় যদি প্লাস থাকে প্রোটন থেকে মাইনাস করবা, মাথায় যদি মাইনাস থাকে প্রোটন থেকে প্রোটনের সাথে যোগ করবা। এই যে দেখো নাইস টু নো দিয়ে দিছে সুন্দর করে। আধান পজিটিভ হলে ইলেকট্রন সংখ্যা কমে। আচ্ছা, এর দরকার নেই, আমি কি বললাম স্যার, যে মাথায় যদি প্লাস থাকে তুমি প্রোটনের সাথে মাইনাস করবা, আর মাথায় যদি মাইনাস থাকে তুমি প্রোটন থেকে কি করবা? বিয়োগ করে দেবা। তাহলে এবার আমাকে বলো, অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়ামের প্রোটন আছে কয়টা? 13টা। ইলেকট্রন আছে কয়টা? 3টা। 13 থেকে 3 বাদ দাও, কত হবে? 10 হবে, তাই না? তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আছে কয়টা?
10টা। সেম কথা এখানে বলছে এই ফ্লোরাইড আয়নটিতে ইলেকট্রন আছে কয়টা? স্যার ফ্লোরাইড, এখন তোমার এখানে তো পারমাণবিক সংখ্যা দেওয়া নাই, এই জন্য তোমার মুখস্থ করতে হবে। আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 9, মাথায় যেহেতু মাইনাস 1 যোগ করো, 9 আর কত 10। হোপফুলি এইটা আমরা বুঝতে পেরেছি। তারপরে আসি স্যার, এখানে বলছে স্ক্যান্ডিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে? আমরা জানি স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21, যেহেতু মাথায় প্লাস 3টা মাইনাস করে দাও, অ্যান্সার হবে 18। তারপরে কি বলেছে এখানে তোমাকে দেখো, যে কোন মৌলের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। এই যে সুন্দর একটা কোশ্চেন দিছে, সবচেয়ে ভালো একটা কোশ্চেন, ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা বের করতে বলেছে তোমাকে। এইবার যে জিনিসটা আমার মাথায় রাখতে হবে, তোমার প্রোটন সংখ্যা মুখস্থ করতে হবে, কিছু মৌলের ভর সংখ্যা মুখস্থ করতে হবে, তাহলেই তুমি নিউট্রন সংখ্যা বের করতে পারবা। দেখো স্যার, ফসফরাসের প্রোটন সংখ্যা কত? আমরা জানি 15, তাহলে স্বাভাবিকভাবে ইলেকট্রন সংখ্যা কত হবে? 15 হবে। এবং ওর ভর সংখ্যা কত? এই ভর সংখ্যা কিন্তু তোমার মুখস্থ করতে হবে। ফসফরাসের ভর সংখ্যা হলো 31। তাহলে নিউটন সংখ্যার সূত্র হলো, তুমি ভর থেকে প্রোটন বাদ দিবা, এটা দেখো লেখাই আছে নিউটন সংখ্যা। নিউটন সংখ্যার ফর্মুলা কি? নিউটন সংখ্যা হলো তুমি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিবা। তাহলে ভর সংখ্যা তুমি যদি মুখস্থ জানো, পারমাণবিক সংখ্যা মুখস্থ জানো, তুমি আই হোপ নিউটন সংখ্যা বের করতে পারবা। তারপরও আমি এইগুলা নিয়ে আলাদা আলাদা এক একটা ক্লাস দিব, ঠিক আছে? ওইগুলো একটু দেখে নিবা তোমরা। কারণ কি, এটা আমি অন শর্ট ক্লাস দিতেছি, অনেক লেন্দি হয়ে যাবে। তারপরে আসো, কোন মৌলের ইলেকট্রন প্রোটনের নিউটন সংখ্যা সমান? তাহলে তুমি আগে দেখবে প্রোটন সংখ্যা কাপ কত, পটাশিয়ামের প্রোটন সংখ্যা, মানে যেহেতু চার্জ নিরপেক্ষ সবারই প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান আছে, বাট আমার নিউটন সংখ্যা সমান বানানো লাগবে। তাহলে আগে আমি দেখব যে এই মৌলগুলোর মধ্যে ভর সংখ্যা কার কত। একটু লক্ষ্য করো স্যার, আমি একটু খাতায় দেখে দিচ্ছি। এখানে আছে সোডিয়াম, দেখো, তাহলে আমরা বলতে পারি সোডিয়ামের ভর সংখ্যা হলো 23, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। তাহলে সোডিয়ামের নিউটন সংখ্যা কত হবে? a মাইনাস জেড, অর্থাৎ 23 মাইনাস 11 12। তা দেখো তো এটা কি সমান হয়েছে? ওর ভর সংখ্যা 23, প্রোটন সংখ্যা 11, নিউটন সংখ্যা 12 সমান কিন্তু হয় না। এইভাবে তুমি দেখবা কোনটা সমান হয়। দেখো স্যার, এখানে ক্যালসিয়াম, আমরা দেখি ক্যালসিয়াম ট্রাই করে হয় কিনা। ডিয়ার স্টুডেন্ট, দেখো ক্যালসিয়াম হয় কিনা দেখি আমরা। ক্যালসিয়ামের ভর সংখ্যা মুখ্যত জানি আমরা 40, এর প্রোটন সংখ্যা আমরা জানি 20, আর স্বাভাবিকভাবে ইলেকট্রন সংখ্যা কত হবে? বেশি হবে। তাহলে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা হলো a মাইনাস জেড, আই মিন ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। তাহলে 40 মাইনাস 20 ইকুয়াল টু কত? 20। তো দেখো তো, জেডও সমান, ইও সমান, আবার এনও কি সমান। আচ্ছা, এখানে আমরা একটু বলছিলাম এ তো সমান হবে না, এ তো আলাদাই হবে। বাট আমি যদি ই এর কথা বলি, ইলেকট্রন সংখ্যার কথা বলি, তো প্রোটন সংখ্যা 11 আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা অবশ্যই কত হবে? 11 হবে। তাহলে ইলেকট্রনও, প্রোটন সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা সেম, ইলেকট্রন সংখ্যা তো অবশ্যই সেম হবে যদি নিরপেক্ষ, কিন্তু নিউটন সংখ্যা আলাদা হয়েছে, এই জন্য সোডিয়াম অ্যান্সার হয় নাই, অ্যান্সার হয়েছে ক্যালসিয়াম। এরপরে দেখো বলছে স্যার, একটা বোর্ড কোশ্চেন, অক্সাইড প্রদত্ত আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত? যেহেতু নিরপেক্ষ না, তাহলে প্রোটনের সাথে 2 যোগ করো, 8 দিয়ে কত হবে? 10 হবে ইলেকট্রন। আশা করি এগুলো আমার দেখানো লাগবে না। বলছে বেরিলিয়ামের জন্য কোন বাক্যটি সত্য নয়? মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা এবার কি করবেন, এই টাইপটা ধরে প্রত্যেকটা কোশ্চেন সলভ করবেন। যেটা পারবেন না, বুঝবেন না, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে আমি এটা তোমাদের দিয়ে দিলাম, এই যে যেটা বুঝবো না অবশ্যই কমেন্টে জানাবা, তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, পরের পার্টটা দেখো, অথবা যাদের গাইড আছে, গাইডটা তাদের তো সমস্যা থাকার কথা না। আচ্ছা দেখো, বলছে একটা মৌল ডি যার প্রোটন সংখ্যা 17, তাহলে 17 থাকবে কোথায়? নিচে থাকবে। এই দেখো এইখানে আছে আর এইখানে আছে, তাহলে প্রথমে অ্যান্সার গ আর ঘ বাদ দেওয়া যায়। তারপরে বলছে নিউটন সংখ্যা 18, তাহলে নিচের কোনটি দ্বারা মৌলকে প্রকাশ করা যায়? তাহলে তো ভর সংখ্যা দেওয়া নাই। আমরা জানি কি, প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা যোগ করলে ভর পাওয়া যায়, তাই না? তাহলে 18 17 যোগ করলে কত হবে? 35 হবে। সেই 35 দেখো এই যে মাথায় আছে। তাহলে আশা করি এই টাইপটা কারো সমস্যা হওয়ার কথা না। এই যেমন আরেকটা দিচ্ছে, দেখো বোর্ড কোশ্চেন, হিলিয়ামের নিউক্লিয়াসে কয়টি প্রোটন আছে? তা আমরা জানি হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, তাহলে কয়টা আছে? 2টা আছে। এই যে একটা ভালো একটা কোশ্চেন দিছে, দেখো ইউরেনিয়ামের নিউটন ও প্রোটনের অনুপাত কত? দেখো উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বরিশাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দিয়েছে। তো ইউরেনিয়ামের নিউটন আর প্রোটন অনুপাত কত? তাহলে ইউরেনিয়ামকে নিউটন জানা লাগবে, তারপর প্রোটনকে ভাগ করতে হবে। তো ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা দেওয়া আছে 92, ভর আছে 238। তো এই দুইটা মাইনাস করলে আমরা নিউটন পেয়ে যাব। নিউটন পেলাম কত? 146।
তাহলে উপরে লিখবো 146, নিচে লিখবো 92। আশা করি আমাদের সমস্যা থাকার কথা না ইনশাআল্লাহ। তাহলে এই কনসেপ্ট আমাদের শেষ। আরেকটা কথা বলে দিই, নিউক্লিয়ন সংখ্যার আরেক নামে কিন্তু ভর সংখ্যা। কেমন? যদি কখনো বলে নিউক্লিয়ন সংখ্যা কি, মনে রাখবা ভর সংখ্যা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। তারপর আসো ডিয়ার স্টুডেন্ট, পড়ছে পরমাণুর মডেল। পরমাণুর মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল। আচ্ছা দেখো, আমি যেহেতু এমসিকিউ ক্লাস দিচ্ছি, আমি চাইলে এখানে বেশি ইনফরমেশন দিতে পারতেছি না। তো আমার ইনফরমেশন ক্লাস, বেশি বেশি ইনফরমেশন ধরে আমার ক্লাস আছে দেওয়া, ওইটা তোমরা দেখে নিবা। ওইটা একটু ধৈর্য সহকারে দেখলে দেখবে এগুলো তোমাদের কাছে একেবারে সিম্পল হয়ে যাবে। জাস্ট আমি একটু বলি, এই রাদারফোর্ডের পরমাণু মডেলটায় সাধারণত আচ্ছা একটা কোশ্চেন সলভ করে নিই। রাদারফোর্ডের মতবাদ অনুযায়ী কোন বলের কারণে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে? এটা হলো কেন্দ্রমুখী বলের কারণ। একটু পড়ে নিবা। কিসের মাধ্যমে পরমাণু গঠন ব্যাখ্যা করা যায়? রাদারফোর্ডের পরমাণু মডেল। কারণ আমরা জানি পরমাণুর মডেলের অনেকগুলা কনসেপ্ট আসছে, তার মধ্যে থমসনের ছিল প্লাম পুডিং মডেল, তারপর রাদারফোর্ডের ছিল তোমার সৌর মডেল। কেমন? এইগুলো ছিল। তো বলছে সূর্যের চার্জীয় অবস্থা কি? আমরা জানি সূর্যের কোনো চার্জ নেই, চার্জহীন। কোন তত্ত্ব অনুসারে নিউক্লিয়াস কেন্দ্রিক ঘূর্ণনের সময় ইলেকট্রন শক্তি হারাতে থাকে? ম্যাক্সওয়েলের নীতি অনুসারে। বিষয়টা কিরকম? ধরো যে একটা চার্জযুক্ত কণা পজিটিভ, এর চারদিকে যদি আরেকটা চার্জযুক্ত কণা ঘোরে, মানে মাইনাস যদি ঘোরে, তাহলে ও শক্তি বিকিরণ করবে। বিকিরণ করতে 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 একসময় কেন্দ্রে পতিত হয়ে যাবে। তো আমার মনে হয় এখানে যে কনসেপ্টগুলো দেওয়া আছে আমাদের, তুমি যদি আমার ওই লেকচারটা একটু ভালো করে দেখো, তাহলে এগুলো সমস্যা হওয়ার কথা না। এর চাইতে আরো বেশি ইনফরমেশন দেওয়া আছে আমার ওই লেকচারটাতে। এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল কত সালে আবিষ্কৃত হয়? 1911 সালে। হ্যাঁ, একটু পড়ে নেব। ইলেকট্রন ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, এই তত্ত্বটি কে? ম্যাক্সওয়েলের তত্ত্ব। তারপর কনসেপ্ট 3.6.2 বোর পরমাণু মডেল। মনে রাখবেন রাদারফোর্ডের পরমাণু মডেলকে এক্সটেন্ড করছে বোর পরমাণু মডেল। তো এটা কত সালে দেওয়া হয়েছে? 1913 সালে। তো এই বোর পরমাণু মডেল থেকে আমি কি কি ধারণা পাই? পরমাণুর শক্তি স্তরের ধারণা পাই। তারপরে পরমাণু বর্ণালীর সর্বপ্রথম ধারণা কে দিয়েছে? বিজ্ঞানী নিলস বোর। বর্ণালী মানে কি? ইলেকট্রন যখন উত্তেজিত হয়ে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায়, তখন যাওয়ার সময় সে একটা কালার ছেড়ে দেয়, সরি কালার শোষণ করে, একটা শক্তি শোষণ করে, ফলে একটা আলো পাওয়া যায়, আলোক ছটা পাওয়া যায়, সেটাকে বলে শোষণ বর্ণালী। আবার আসার সময় সে শক্তিটা ছেড়ে দেয়, এটাকে বলে বিকিরণ বর্ণালী। এগুলোকে মূলত বর্ণালী বলে, মানে একটা আলোক ছটা দেখা যায়। আচ্ছা, তারপরে এখান থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, বোর পরমাণু মডেল অনুসারে কোনটির পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়? একটু মনে রাখবা, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী মডেল ব্যাখ্যা করা যায়। একটু খেয়াল করো স্যার, বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। মানে কি? যে সকল পরমাণুতে একটা মাত্র ইলেকট্রন আছে তাদের জন্য বোর পরমাণু মডেল পারফেক্ট। একের অধিক থাকলে এই পরমাণু মডেল পারফেক্ট না। যেমন দেখো, আমি হিলিয়ামের কথা যদি বলি, হিলিয়াম, এই হিলিয়ামের মধ্যে যেহেতু চার্জ নিরপেক্ষ, তাহলে প্রোটন আর ইলেকট্রন সেম আছে। হিলিয়ামের প্রোটন আছে দুইটা, ইলেকট্রন আছে দুইটা। হিলিয়ামের প্রোটনও দুইটা, ইলেকট্রনও দুইটা। তাহলে এই দুই ইলেকট্রনের জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য না, সে শুধু একটা ইলেকট্রনের জন্য প্রযোজ্য। যেমন হিলিয়াম থেকে যদি একটা ইলেকট্রন আমি ত্যাগ করি, তাহলে পজিটিভ হয়, তাই না? এই দেখো, হিলিয়াম পজিটিভ, ইলেকট্রন আছে কয়টা স্যার? প্রোটন ছিল দুইটা, এখান থেকে একটা ইলেকট্রন মাইনাস করবা, তাহলে কয়টা হবে? একটা ইলেকট্রন হবে। তাহলে একমাত্র এক ইলেকট্রনের জন্য এই বর্ণালী মডেল সে ব্যাখ্যা করতে পারে। তাহলে পরীক্ষা কিন্তু দিবে কোনটির জন্য পরমাণু মডেল প্রযোজ্য না। এখানে দেখো, হিলিয়ামের জন্য কিন্তু প্রযোজ্য না, কারণ এখানে দুইটা। লিথিয়ামের জন্য প্রযোজ্য না, তিনটা। লিথিয়াম প্লাসও প্রযোজ্য না, কারণ এখানে ইলেকট্রন আছে কয়টা? দুইটা। একমাত্র হিলিয়াম প্লাসের জন্য প্রযোজ্য। তারপরে আসি, বোর পরমাণু মডেল অনুসারে এম ভি আর ইকুয়াল টু এন এস বাই টয়েস পাই। এটা হলো কৌণিক ভরবেগ। এখানে এন দ্বারা নিচের কোণটি বোঝায়, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বোঝায়। এই ছকটা তোমরা পড়ে নেবা, এখান থেকে কিন্তু সিকিউ আসে। হ্যাঁ, আর এমসিকিউ তো আসবেই, খুবই গুরুত্বপূর্ণ এটা। যে এম ভি আর, এম হলো ইলেকট্রনের ভর একক কেজি, আর হলো কক্ষপথের ব্যাসার্ধ এম, তারপরে মানে একক মিটার, ভি হলো ইলেকট্রনের বেগ, এইচ হলো প্লান ধ্রুবক, মুখস্থ করে ফেলবো 6.626 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, অথবা লেখা যায় জুল সেকেন্ড লেখা যায়। তারপরে এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর বা কক্ষপথ। দেখো এই কত আসছে, দেখো প্লান ধ্রুবকের মান কোনটা, ঠুটস্থ করে ফেলবা 6.626 10⁻34, মুখস্থ করে ফেলবা। আচ্ছা, তারপরে এখানে আরেকটা একক আমি দিয়ে দেই। আরেকটা একক তুমি লিখতে পারো
6.626 10 ইনভার্স 27, তখন আর মিটার হবে না, তখন হবে সিএম স্কোয়ার গ্রাম হবে, আর হবে পার সেকেন্ড। এটা হলো এসআই এককে, এটা হলো সিজিএস এককে, একটু মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, বোর পরমাণু মডেল অনুসারে কোন শক্তি স্তর ইলেকট্রনের কণিক ভরবেগের ফর্মুলা NH/2 পাই। এই দেখো বলছে এমপিআর ইকুয়াল টু NH/2 পাই সমীকরণে এম এর মান কত। তাহলে এম এর মান আমরা জানি, এম এর মান কত 9.11 10 ইনভার্স 28 গ্রাম। আচ্ছা, তারপরে কি বলছে দেখো এখানে যে ক্যালসিয়ামের 3p অরবিটালে অবস্থানরত একটা ইলেকট্রনের কণিক ভরবেগ। একটু খেয়াল করবা, আমি যখন এই কণিক ভরবেগের কাজ করব তখন শুধু লাগবে আমার এন এর মান। তাহলে 3p তে এন এর মান কত বলো? 3, এন এর মান 3 বসো, এইচ এর মান তুমি জানো 2π এর মান বসো, অ্যান্সার চলে আসবে। দেখো বলছে Q19 এর শেষ ইলেকট্রনের কণিক ভরবেগ কত, মানে একটা মৌল কিউ, হ্যাঁ এখানে কিউ বলতে একটা প্রতীকী মৌলকে বোঝাচ্ছে যার পারমাণবিক সংখ্যা 19। তাহলে ইলেকট্রন বিন্যাস করো, করছি ইলেকট্রন বিন্যাস, বলছে ইলেকট্রনের কণিক ভরবেগ, তাহলে শেষ কক্ষপথ কত? 4। তাহলে এন এর মান কত হবে বলো? এন এর মান হবে 4। তাহলে এন এর মান যদি 4 হয়, তুমি এই যে এম ভিআর ইকুয়াল টু NH/2 পাই, এখানে তুমি এন এর মান 4 বসাও, আর নিচে আছে 2, কাটাকাটি করো, অ্যান্সার হবে কত? 2h/π। সিম্পল। আচ্ছা, এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনের শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করে? সুন্দর একটা কথা বলছে যে বলছে কি এখানে এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে, একটু মনে রাখবা, এখান থেকে দেখে দিচ্ছি আমি। ধরো এই দুইটা শক্তি স্তর যখন নিচ থেকে উপরের দিকে যায় তখন শক্তির শোষণ ঘটে, কারণ তুমি সিঁড়ি বেয়ে যখন নিচ থেকে উপরে ওঠো তোমার কিন্তু কষ্ট হয়, তার মানে এনার্জি শোষণ ঘটে। আবার যখন উপর থেকে নিচে নামে তখন একটু আরাম ফিল হয়, তাই না, কমফোর্ট ফিল হয়, তখন কিন্তু শক্তি বিকিরণ ঘটে। তাহলে মনে রাখবা, যখন বিকিরণ বলবে তখন বড় শক্তি স্তর থেকে ছোট শক্তি স্তরে আসবে, আর যখন শোষণ বলবে ছোট শক্তি স্তর থেকে বড় শক্তি স্তরে যাবে। তাহলে বলছে এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করবে? যেহেতু বলছে শক্তির বিকিরণ ঘটিয়ে, তাহলে উপরে ছিল এল, নিচে হচ্ছে কি কে। আমরা জানি প্রথম শক্তি স্তরের নাম কি বলো? আমরা জানি প্রথম শক্তি স্তরের নাম হচ্ছে কে, দ্বিতীয়টার নাম এল, তৃতীয়টার নাম এম, চতুর্থটার নাম এল, এরপরে ও পি কিউ আর এস টি। আশা করি বুঝতে পেরেছি। যদি শক্তি শোষণ বলে নিচ থেকে উপরে যাবে, আর বিকিরণ বললে উপর থেকে নিচে আসবে। এই দেখো স্যার দিয়ে দিয়েছে কিন্তু। পরমাণুতে ইলেকট্রনের প্রধান শক্তি স্তর বা শেলগুলোকে ইংরেজি বর্ণমালার কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? KLMN দ্বারা। বোর পরমাণু মডেলে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ কি? ভালো একটা কথা বলছে। ধরো এই যে আমরা বলছি নিচ থেকে উপরে গেছে, শক্তি কি করছে? শোষণ করছে। তাহলে এখানে যে পরিমাণ শক্তি তার নাম হচ্ছে E1। আবার এখানে কি শক্তির বিকিরণ করছে, তাহলে এইখানে যে শক্তি তার নাম হচ্ছে E2। তাহলে এই শক্তির পার্থক্যটা কি স্যার? পার্থক্যটা হলো E2 মাইনাস E1। E2 মাইনাস E1 ইকুয়াল লেখা যায় এইচ নিউ, এইচ নিউ। এই নিউ সমান আবার লেখা যায় C/ল্যামডা, C/ল্যামডা। তাহলে এইটাই তোমার এখানে দেওয়া আছে যে বোর পরমাণু মডেল মতে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হলো কি? এদের যে কোনো একটা দিতে পারে, ডেলি দিতে পারে, E2 মাইনাস C1 দিতে পারে, এইচ নিউ দিতে পারে, C/ল্যামডা দিতে পারে। এখন স্যার নিউ কি? কোনো টেনশন নাই, এই যে পরের ছকেই দেওয়া আছে দেখো, নিউ মানে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, নিউ মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, এইচ মানে প্লাঙ্ক ধ্রুবক, সি হলো আলোর বেগ। আলোর বেগকে কি দ্বারা প্রকাশ করে? সি দ্বারা প্রকাশ করে। বোর পরমাণু মডেল অনুসারে কক্ষপথ কেমন হবে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বৃত্তাকার হবে। বোর পরমাণু মডেল অনুসারে কক্ষপথ কেমন হবে? বৃত্তাকার। তাহলে দেখো স্যার আমাদের এই কনসেপ্টটাও শেষ হয়ে গেল। পরের কনসেপ্ট কি বলছে? যে উপশক্তি স্তরের ধারণা ও আধুনিক ইলেকট্রন বিন্যাসের নীতি। আচ্ছা, ভালোটা কথা বলছে। দেখো উপশক্তি স্তর কি? প্রতিটি শক্তি স্তরের মধ্যে আবার উপশক্তি স্তর থাকে। প্রতিটি শক্তি স্তরের মধ্যে কি থাকে? উপশক্তি স্তর থাকে। তো আমরা এখান থেকে একটু মুখস্থ করার ট্রাই করব। আমি তোমাকে 2-3টা সূত্রের ট্রিক দিচ্ছি, মনে রাখবা যে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হলো 2n²। শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হবে শুধু n²। এবার আসি উপশক্তি স্তর, এগুলো লিখে রাখবা। উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা ফর্মুলা হলো 2 × 12 + 1। উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হলো
12 প্লাস 1। এই 4টা সূত্র লিখে দিলাম, 4টা সূত্র একটু মুখস্থ করে ট্রাই করবা, তাহলে আমরা বাকিগুলো সলভ করতে পারবো। একটু মনে রাখবা, এখানে n মানে শক্তি স্তর, এখানে n মানে কি স্যার, আমি এখানে লিখে দিচ্ছি বোল্ড করে, এই শক্তি স্তর মানে n, আর উপশক্তি স্তর মানে l। উপশক্তি স্তর মানে কি l। n এর মান শুরু হয় 1 2 3 4 এইভাবে, আর l এর মান শুরু হয় 0 1 2 3 এইভাবে। আমি আবার রিপিট করি, শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা 2n স্কোয়ার, আর উপশক্তি স্তর ইলেকট্রন সংখ্যা 2 × 12 প্লাস 1। শক্তি স্তর অরবিটাল সংখ্যা n স্কোয়ার, উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা হলো 12 প্লাস 1। তো এবার আমরা দেখি, আর আমরা জানি n এর মান যদি 1 হয় তাকে বলে k শক্তি স্তর, 2 হলে l, 3 হলে m, 4 হলে n। আর এখানে আসি, l এর মান যদি 0 হয় তাকে আমরা বলি s, 1 হলে তাকে বলি p, 2 হলে তাকে বলি d, পরেরটাকে বলি f। এটা একটু মুখস্থ করবা, প্লাস নোট করে রাখবা। n এর মান যদি 1 হয় আমরা বলি k, 2 হলে l, 3 হলে m। আর l এর জন্য 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। আই মিন s এর মান 0, p এর মান 1, d এর মান 2, f এর মান 3। আচ্ছা, লেটস সি। পরমাণুতে যে কোনো শেলে বা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন, দেখো স্যার, যে কোনো শেলে বা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ করলে অ্যান্সার হবে 2n স্কোয়ার। কত সিম্পল কোয়েশ্চেন দেখো, হ্যাঁ কত সিম্পল কোয়েশ্চেন, 2n স্কোয়ার। তারপরে বলছে যে এন শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। স্যার এন মানে কি, দেখো একটু আগে কিন্তু আমরা বলেছিলাম এখানে এন মানে কি, এন মানে 4, এন মানে কত 4, তাহলে কয়টি ইলেকট্রন থাকবে 2n স্কোয়ার। তাহলে এখানে এন এর মান তুমি 4 বসাও, তাহলে কত হবে, দেখো এন এর মান যদি 4 বসাই, এই যে এন এর মান কত, আচ্ছা এন মানে এন শক্তি স্তরের জন্য, দেখো এন শক্তি স্তরের জন্য, এন শক্তি স্তরের জন্য এন এর ভ্যালু কত 4, তাহলে ইলেকট্রন থাকবে কত 2n স্কোয়ার, মানে 2 গুণ 4 স্কোয়ার, 4 4 16, 16 2 গুণে কত 32 না। তাহলে আমাকে যদি বলে, যেমন এখান থেকে আমরা ছকটা দেখি, কে শক্তি স্তরে ইলেকট্রন কত 2n স্কোয়ার, এল শক্তি স্তরে কত, এম শক্তি স্তরে কত, এন শক্তি স্তরে কত। তা শক্তি স্তরে ইলেকট্রন বললি 2n স্কোয়ার, তোমার এন এর মানটা জানা লাগবে। আশা করি বুঝতে পেরেছি আমরা এটা। এই যে বলছে কে শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, কে এর জন্য 1, তাহলে 2n স্কোয়ার দুইটা থাকবে মাত্র, সিম্পল। বলছে নিম্নের কোন মৌলটির ইলেকট্রনিক বিন্যাস 2n স্কোয়ার সূত্রকে সমর্থন করে। তাহলে এখন আমার করতে হবে কি, ধরো ফ্লোরিনের কথা যদি বলি, ফ্লোরিনের শেষে কত আছে 1s2 2s2, মানে ওর শেষে দুইটা আছে, এন এর মান কত 2। ভালোটা বসে দিছি, কিন্তু কোনটা সমর্থন করে, তাই না। আচ্ছা, কোনটা সমর্থন করে, নিম্ন কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার সূত্রকে সমর্থন করে। যেমন আমরা যদি বলি, দেখ একটু খেয়াল করো স্যার, ফ্লোরিনের কথা যদি বলি, ফ্লোরিন কত 1s2 2s2 2p5। তাহলে এই যে ফ্লোরিনের শেষ শক্তি স্তরে বা এর মান কত 2, তাহলে আমরা ফর্মুলা জানি কি 2 × 2 স্কয়ার, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে কত 8। এটি কিন্তু সমর্থন করেনি। আচ্ছা, এই কোশ্চেনটার যে ব্যাখ্যাটা, এটা দিলে আমাদের, এটা আমি আমার ওই আগের লেকচারে ব্যাখ্যা দিয়েছি, দেখবা, ঠিক আছে। এটা এখন আলোচনা করলে বড় হবে, ব্যাখ্যাটা আমার আগের লেকচারে দেওয়া আছে, একটু দেখে নিব। তারপরে বলছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি কয়টা। আমরা জানি ইলেকট্রন বিন্যাসের নীতি 3টা, একটা হলো আউবো নীতি, একটা পাউলির বর্জন নীতি, একটা কুন্টের নীতি, 3টা নীতি আছে। এগুলো সব আগে আমি ডেসক্রাইব করেছি, এখান থেকে দেখে নিবা। তারপর আসো, নিচে কোনটি ইলেকট্রন বিন্যাসের নীতি না। আমরা জানি পাউলি, কোন, আউবাও, লাসাতেলের নীতি, এটা হবে না। আচ্ছা, তারপর বলছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের আধুনিক নিয়ম, এটা আবার কি দেব। আচ্ছা, যেমন এখানে বলছে দেখো, ভ্যানাডিয়ামের এম শেলে কয়টা ইলেকট্রন বিদ্যমান, খুবই ভালো একটা কোয়েশ্চেন, এম শেল। তাহলে তুমি আগে ভ্যানাডিয়াম ইলেকট্রন বিন্যাস করবা, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 3 4s2। আমি কিন্তু ইলেকট্রন বিন্যাস করেছি। করার পরে বলছে এম শেল, তুমি দেখবা প্রথমটা হচ্ছে প্রথম শক্তি স্তর, মানে কে শেল, পরেরটা এল, পরেরটা এম, পরেরটা এন। কিভাবে বুঝলাম, এই যে এন এর মান যখন 1 কে, এন এর মান যখন 2 এল, এন এর মান যখন 3 এম, এন এর মান যখন 4 তখন হবে বড় হাতে এন। তোমাকে বলছে ভ্যানাডিয়ামের এম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, তাহলে এম এ কয়টা আছে বলো তো, 6 2 8 8 3 11। একটা ভালো করে বুঝে বাকিগুলো পারবে। আবার বলছে ভ্যানাডিয়ামের এন শেলে কয়টা আছে, একটু আগে আমরা দেখছি এনে আছে কয়টা বলো, দুইটা। সেম, কপারের এম শেলে কয়টা আছে, ইলেকট্রন বিন্যাস করো, যখন এন এর মান 3 তখন এম শেল কয়টা আছে, 18টা আছে। আশা করি পারা যাবে।
তাহলে এইখানে একটা কোশ্চেন দিচ্ছে, আবার দেখো এখান থেকে নিচে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে, আয়রনের এম শেলে কতটা ইলেকট্রন আছে। তাহলে এম শেল পর্যন্ত তুমি কাউন্ট করো আয়রনের, এই যে এম শেল পর্যন্ত 3s2 3p6 3d6 যতটা আছে। তারপর একটা কথা বলছে, n ইকুয়াল টু 3 হলে কোন অরবিটালটি অসম্ভব, কোন অরবিটালটি অসম্ভব। এইটা বোঝার জন্য একটা সবচেয়ে বড় প্রসেস হলো, তুমি এভাবে মনে রাখবা যে n এর মান n অলওয়েজ l এর চাইতে বড় হবে। এটা পারলে এটা পারবা, কোনটা সম্ভব কোনটা অসম্ভব। n অলওয়েজ l এর চাইতে বড় হবে। কিরকম স্যার? দেখো তো, n এর মান যখন 3, n এর মান যখন 3, l এর মান কত হইতে পারে? l এর মান কিন্তু 3 হইতে পারে না, l এর মান 0 থেকে 2 হইতে পারবে, কারণ n বড় l ছোট, তাই না? তাহলে বলছে কোনটা অসম্ভব, দেখি তো 3f এর জন্য n এর মান 3 আর l এর মান কত, l এর মান কত দেখো, একটু আগে কিন্তু আমরা লিখছিলাম যখন f এর, যখন l এর জন্য 3 তখন আসে f, তখন কি আসে? f আসে, মানে f এর মানও 3। তাহলে বোঝা গেল n আর l কিন্তু সেম হয়ে গেছে, কিন্তু আমরা জানি n আর l সেম হতে পারবে না, n আর l সেম হতে পারবে না। যেহেতু পারবে না তাহলে সেটা অসম্ভব, এই জন্য 3f অসম্ভব। কিন্তু 3p সম্ভব, কেন? n এর মান 3 আর p এর মান কত? 2 না 1 1, p এর মান কিন্তু 1। এই যে দেখো, s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2। এক কথায় n এর চাইতে l ছোট হলে সেটা সম্ভব হবে, আদারওয়াইজ সম্ভব হবে না। এই যেমন এখানে লেখা আছে যে প্রথম প্রধান শক্তি স্তরের জন্য 1s সম্ভব, 1p 1d 1f সম্ভব না। কেন সম্ভব না? n এর মান 1, l এর মান 1, পসিবল না। n এর মান 1, l এর মান হচ্ছে কত? 2, পসিবল না। পরমাণুর n শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? n শেলে, এখন দেখবা n এর জন্য n এর মান কত? n এর জন্য n এর মান 4। মনে রাখবা শক্তি স্তর যতটা উপশক্তি স্তর ততটা থাকে, শক্তি স্তর যতটা উপশক্তি স্তর ততটা। কিরকম স্যার? দেখো n এর মান 4, তাহলে উপশক্তি স্তর 4টা, সেই 4টা কি কি? 0 1 2 3, আই মিন s p d f। এই জন্য তো আমরা বলি যে 4s 4p 4d 4f। তাহলে কি বোঝা গেল? n এর মান যদি 4টা হয়, l এর মানও 4টা, 1টা 2টা 3টা 4টা। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর দেখো বলছে যে l ইকুয়াল টু 3 হলে প্রাপ্ত উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? l মানে উপশক্তি স্তর, আর আমরা জানি একটু আগে লিখে দিয়েছিলাম যে উপশক্তি স্তর ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হলো 2 × 12 + 1, আর অরবিটাল হলো 12 + 1। এখানে কোন উপশক্তি স্তর বলছে তার ভিত্তি করে l এর মান বসবে। যদি s বলে l এর মান বসবে 0, যদি p বলে l এর মান বসবে 1, যদি d বলে l এর মান বসবে 2, যদি f বলে l এর মান বসবে 3। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে l ইকুয়াল টু 3 হলে প্রাপ্ত উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এখানে দেখে দেখে মানটা বসিয়ে দেবে। এই দেখো স্যার করছে n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু 2 এর জন্য কোন অরবিটালটি পাওয়া যাবে? তাহলে n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 2 বলতে আমরা কি জানি বলো তো? l ইকুয়াল টু 2 বলতে আমরা জানি d। এই দেখো তো d, l এর মান 2 হয়, তার জন্য কি অরবিটাল? d অরবিটাল। তাহলে এখানে আছে 3 আর এখানে আছে d, তাহলে आंसर হবে কি? 3d। আবার দেখো বলছে n ইকুয়াল টু 4 এবং l ইকুয়াল টু 2 এর জন্য কোনটা সম্ভব? n এর মান 4 তো অবশ্যই হবে, আর l এর মান 2 মানে কি? ঠিক 4d। দেখছো কত আসছে পড়ে এগুলো। আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? এবার একটু দেখি আমরা। পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস হলো 3p6 4s1। যখন আয়ন গঠন করবে সে একটা ইলেকট্রন দান করবে, যখন এই ইলেকট্রনটা দান করবে এটা চলে যাবে, তখন তার গঠনটা হবে এই 3p6 পর্যন্ত। আর এটা হলো কার? আর্গনের ইলেকট্রন বিন্যাস, আর্গন। 2 2 4 6 4 10 10 2 12 12 8 6 কত? মনে রাখবা 18 হলো আর্গনের ইলেকট্রন বিন্যাস। এই যে বলছে Fe3+ আয়নের m শেল ইলেকট্রন কত? তাহলে আগে তোমার Fe এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। এই হলো Fe 3+ যখন বলবে আগে যাবে s থেকে, তারপর যাবে d থেকে, s থেকে 2টা d থেকে 1টা। তাহলে d তে কয়টা থাকবে? 5টা। d তে কয়টা? 5টা। আর p তে আছে 6টা, s এ আছে 2টা। 6 আর 5 11, 11 2 কত? 13। আশা করি আমরা বুঝতে পেরেছি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো পরে বলছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে m শেলে কয়টা আছে? সরি কোবাল্টের ইলেকট্রন বিন্যাস আমি করলাম, তারপরে 2+ বলছে, s থেকে 2টা চলে যাবে, তাহলে m শেল বলতে 3, 6 আর 2 8, আর 8 আর 7 হচ্ছে 15টা। অ্যান্সার হবে 15টা। টাইটেনিয়ামের m শক্তি স্তরে তোমরা এইগুলো একটু পড়ে ফেলবা, হ্যাঁ, এগুলো নিজে নিজে একটু ট্রাই করবা। নিচে সুন্দর করে অ্যান্সার সহ দেওয়া আছে,
আমি একটু সুন্দর করে ধরলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, পরে নিজেরা একটু সলভ করবা। পরে বলছে কোবাল্টের এম কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, এম মানে কি 3, এগুলা পারা যাবে, সিম্পল জিনিস। পরমাণুর উপশক্তি স্তরে প্রকাশ করি কি দ্বারা, আমরা জানি এল দ্বারা প্রকাশ করি, তাই না? আর শক্তি স্তরকে প্রকাশ করি কি দ্বারা, শক্তি স্তরকে প্রকাশ করি এল দ্বারা। প্রতিটি অরবিটালের সর্বোচ্চ, এগুলো আমরা লিখে দিয়েছি, সর্বোচ্চ ইলেকট্রনের ফর্মুলা হচ্ছে 12, মানে দেখো কি এটা ঝামেলা পাকাইছে, আবার দিচ্ছে 4l+2। আমি কিন্তু সূত্র জানি 2 × 12+1, তাহলে 2 দিয়ে গুণ দিলে কত হবে, 4l+2 হবে না? সিম্পল। পরমাণুতে কোন অরবিটালটি অসম্ভব, কি শিখাইছি, তুমি আগে এন এর মান লিখবা, এল এর মান লিখবা। যদি দেখো এল এর মান এন এর সমান হয়ে গেছে অথবা বড় হয়েছে, তাহলে সম্ভব হবে না, কারণ এন হবে এল এর চাইতে বড়। আর আমরা এল এর মান মুখস্থ করছি, এন শুরু হয় 1 2 3 4 1 থেকে, আর এল শুরু হয় 0 থেকে, তাই না? আচ্ছা, তাহলে আমার আশা করি এগুলো, এই যেমন দেখো লাস্ট একটা কোশ্চেন, এইটা পরে আমরা শেষ করবো। 4f এ n+l এর মান কত, n এর মান 4, f এর জন্য কাউন্ট করি, f কাউন্ট হবে 0 থেকে, তা দেখো s p d f 0 1 2 3, তাই না? তাহলে l এর মান কত 3, তাহলে 4 আর 3 কত হবে, 7 হবে অ্যান্সার। এই যে নিচে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে এখান থেকে একটা টাইপ করছে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, মনে রাখবা যার n+l এর মান ছোট সেখানে আগে প্রবেশ করবে, আর সমান হয়ে গেলে n এর মান যার ছোট সেখানে প্রবেশ করবে। আর n+l এর মান যার ছোট সে ছোট ঘর, আর n+l এর মান যার বড় সে হলো বড় ঘর। আচ্ছা, দেখো বলছে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তুমি এখানে আমি ব্যাখ্যা থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি। 5s এর জন্য n+l এর মান 5, দেখো 5 7 5 7, তাহলে ছোট ঘরে আগে যাবে। তাহলে এখন ছোট ঘর আছে কয়টা, এই 5 5 দুইটাই ছোট ঘর। এখন দুইটা ছোট ঘরের মধ্যে দেখবে n এর মান ছোট কোনটা, লক্ষ্য করো তো স্যার, এখানে n এর মান 4 আর এখানে n এর মান 5, তা ছোট কোনটা 4, এই জন্য 4p তে আগে প্রবেশ করবে, তারপর যাবে 5s। সিম্পল। কোন অরবিটালটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাহলে এখান থেকে তুমি কি বের করবা, আর দেখবা n+l এর মান, দেখবা n এর মান হলো 5, l এর মান হলো 0, তাহলে এখানে কত আসে, 5 আসছে আগে, তাহলে এখানে যাবে। তারপরে যাবে 6, কিন্তু এখানে 6 দুইটা, কোন 6 আগে যাবে, n এর মান ছোট যা সেটা আগে যাবে। সিম্পল। এই দেখো স্যার কিরকম কোশ্চেন আসতে পারে, নিচের কোন দুটি মৌলের শেষ কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে, আমরা জানি একই গ্রুপের মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সেম থাকে একই গ্রুপের জন্য। একটু তোমাদের দেখে আমি, একই গ্রুপের জন্য ইলেকট্রন সংখ্যা সেম থাকবে, একই গ্রুপের জন্য। এটা লক্ষ্য করো তো, দেখো এই যে এই মৌলগুলো সবাই কিন্তু একই গ্রুপের মৌল, হ্যাঁ একই গ্রুপের মৌল। দেখো তো সবার শেষে কয়টা ইলেকট্রন আছে, একটা 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 করে আছে। তাহলে তুমি যদি গ্রুপটা জানতে পারো, আবার দেখো 2 নম্বর গ্রুপ সবার শেষে কয়টা করে আছে, 2টা করে আছে। আমি যদি গ্রুপগুলো জানতে পারি, দেখো 3 নম্বর গ্রুপ সবার শেষে কয়টা করে আছে, 2 এর 1 3 2 এর 1 3 2 এর 1 3 3 3 করে আছে। তা আমি যদি গ্রুপগুলো জানতে পারি, আমি ইজিলি বের করতে পারি। অথবা তুমি ইলেকট্রোবিন্যাস করো, সোডিয়াম আর পটাশিয়াম ইলেকট্রোবিন্যাস করো, ইলেকট্রোবিন্যাস করে যদি দেখো ওর শেষে আছে একটা, ওর শেষে আছে কয়টা, একটা। তারপর বলছে জিঙ্কের ইলেকট্রনের সর্বশেষ ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে প্রবেশ করে, এই যে ইলেকট্রোবিন্যাস করে দেখলাম যে আমরা জানি জিঙ্ক একটা ডিবলক মৌল, তাহলে সর্বশেষটা কোথায় প্রবেশ করবে, 3d তে প্রবেশ করবে। আবার এসে বলো না কিন্তু সে ডিবলক মৌল, তাই না? ইলেকট্রোবিন্যাস করে দেখবা, আগে এখানে 2টা ছিল, পরে এখানে ছিল 10টা। এরপরে লাস্ট অন ইলেকট্রন বিন্যাসের কিছু সাধারণ ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রম নিয়মটা হলো কি, যে যেমন এখানে দেখো কিছু মৌল দেওয়া আছে, ক্রোমিয়াম জিঙ্ক কপার আয়রন, হ্যাঁ মনে রাখবা সাধারণত ইলেকট্রন বিন্যাসের নীতিটা ঘটে n+l এর মান যার ছোট সেখানে আগে যায়, n+l এর মান যার বড় সেখানে পরে যায়। কিন্তু কখনো কখনো ইলেকট্রন বিন্যাস আমরা করতে গিয়ে দেখি যদি অর্ধপূর্ণ অরবিটাল পাই বা সম্পূর্ণ পাই সেটা বেশি স্থিতিশীল হয়। আমি কথা না বেড়ে শুরু করে দেব। এই ক্রোমিয়ামের কথা যদি বলি, ক্রোমিয়াম 3p6, তারপরে 4s1 না, যেহেতু আমরা জানি আগে যাবে 4s এ, তারপর যাবে 3d তে, তাহলে এটা হওয়ার কথা ছিল এরকমের যে 3d4 4s2 হওয়ার কথা ছিল আহ্বান নীতি অনুসারে, তাই না? এরকম হওয়ার কথা ছিল। কিন্তু যখনই তুমি দেখবা ডি এর মান 4 আসে অথবা ডি এর মান 9 আসে এবং এস এ যদি 2টা বা 10টা 2টা ইলেকট্রন থাকে, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে দিয়ে দিবা। আবার বলি, ডিতে যদি কখনো 4টা অথবা 4টা বা 9টা ইলেকট্রন থাকে, তখনই মনে করবা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম চলে আসবে। তাহলে তুমি কি করবা,
আই রিপিট অ্যাগেন, ডিতে যদি 4টা অথবা 9টা থাকে তাহলে সেটা ব্যতিক্রম ঘটবে, তখনই এই এস থেকে একটা ইলেকট্রন ডিতে চলে আসবে। দেখো তো এটা কিন্তু ব্যতিক্রম নিয়ম। কপারের জন্য সেম ছিল স্যার। কপারের স্বাভাবিক নিয়ম যদি আমরা বলি তাহলে হওয়ার কথা ছিল এসে যাবে 2টা, ডিতে যাবে 9টা, কিন্তু 9 যেহেতু আছে একটা এখান থেকে নিয়ে নেবে, এই জন্য D10 ফোরেসন। এই যে কোন মৌলের ইলেকট্রোবিন্যাস সাধারণ নিয়ম ব্যতিক্রম ঘটে একটু মুখস্থ করবো। কিছু কিছু মৌল আছে, তার মধ্যে একটা হলো ক্রোমিয়াম আর একটা হলো কপার, এই দুইটা স্বাভাবিক নিয়মে ব্যতিক্রম ঘটে। এই দেখো বলছে কোনটি ডি অরবিটাল অর্ধপূর্ণ? ক্রোমিয়াম। দেখো তো স্যার, ক্রোমিয়ামের ডি কি অর্ধপূর্ণ না? D5। আমরা জানি ডিতে থাকতে পারে কয়টা? সর্বোচ্চ 10টা, আর অর্ধেক হয়েছে 5টা। এই দেখো একটা কথা বলছে এখানে যে ক্রোমিয়ামের এমশেল, এগুলো আমি দেখাবোই না। নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থির? আমরা জানি কি অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ হলে সেটা বেশি সুস্থিতিশীল হয়। এই দেখ লেখাই আছে, দেখো ইলেকট্রন বিন্যাস ক্ষেত্রে দেখা যায় একই শক্তি স্তরের উপশক্তি স্তর পি ও ডি এর অরবিটাল গুলো অর্ধেক পূর্ণ মানে P3 D5 বা সম্পূর্ণ পূর্ণ P6 D10 হলে সেটা বেশি স্থিতিশীল হয়। তাহলে এখানে দেখো তো ডি আছে 10, এইটাই হবে স্থিতিশীল। এখন n-1 স্যার বুঝলাম না, তাই না? n-1 কেন আসলো? এটা সিম্পল, এস আর ডি পাশাপাশি থাকলে ডি এর শক্তি স্তর 1 কমে এস এর শক্তি স্তর 1 বাড়ে। দেখো তো এখানে 3D5 4s1, এন এর শক্তি স্তর 4, ডি এর শক্তি স্তর 1 কমছে, সেটা কত? 3। তার মানে বোঝা গেল কি এস আর ডি এর ব্যবধান 1 করে কম হয়। এস এ যদি একটা শক্তি স্তর বেশি হয়, ডিতে একটা শক্তি স্তর কম হয়। এই দেখো এখানে বলছে যে N+1 S1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে নিচের কোনটা? অর্ধপূর্ণ আছে না বলো? অর্ধপূর্ণ। আমরা জানি একমাত্র অর্ধপূর্ণ হচ্ছে ক্রোমিয়াম। এইখানে অর্ধপূর্ণ কি? ক্রোমিয়াম। আচ্ছা, কোনটি ডি অরবিটাল অর্ধপূর্ণ? ক্রোমিয়াম। এই যে দেখো ম্যাঙ্গানিজ দিছে, আয়রন দিছে, কপার দিছে, জিঙ্ক দিছে, আশা করি করলে আমরা পারবো ইনশাআল্লাহ। তোমার 1 থেকে 30 পর্যন্ত মূল ইলেকট্রন বিন্যাস একেবারে চোখ বন্ধ করে বলতে হবে। আচ্ছা, তারপরে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যাব আইসোটোপ। আইসোটোপ আমরা শেষের পর্যায়ে আছি। আইসোটোপ মানে কি মনে রাখবা, যে সকল শেষে মৌলের শেষে প আছে, তাই না? আইসোটোপ মানে প, যাদের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা বলি আইসোটোপ। এবং আইসোটোপগুলো একই মৌলের হয়। কেন একই মৌলের হয়? কারণ প্রোটন সংখ্যা তো এক ভিন্ন মৌলের হতে পারে না, একটা মৌলেরই হবে, তাই না? তাহলে আইসোটোপগুলো একই মৌলের হয়। তো বলছে কোন মৌলের আইসোটোপ? এ 2965। 29 একমাত্র কপার আমরা জানি, তাই না? তাহলে কপার আইসোটোপ এটা। হাইড্রোজেনের কয়টা আইসোটোপ? মনে রাখবো হাইড্রোজেনের টোটাল 7টা আইসোটোপ আছে, 3টা প্রাকৃতিক, 4টা হলো কৃত্রিম। মুখস্থ করে ফেলবো, এই যে এখানে ইনফরমেশন দেওয়া আছে দেখো। তারপরে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? 7টি। প্রকৃতিতে পাওয়া যায় কয়টা? 3টা। এবার হাইড্রোজেনের যে 7টা আইসোটোপ ছিল তার নাম কি কি দেখো? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হ্যাঁ, এই যে নাম দেওয়া আছে এগুলো। এবার মজার বিষয় স্যার, এরা কেমনে আইসোটোপ হলো? দেখো তো একই মৌল না? একই মৌল কিন্তু, এবং তাদের প্রত্যেকেরই প্রোটন সংখ্যা 1 করে, প্রোটন সংখ্যা কিন্তু আলাদা হবে না, এই জন্য তারা আইসোটোপ। আশা করি বুঝতে পেরেছি। এই যে দেখো স্যার, আইসোটোপ প্রোটন সংখ্যা সব সেম, প্রোটন সংখ্যা সেম হতে হবে। তাহলে এখন আমি জানি, আমরা বলছিলাম একমাত্র হাইড্রোজেন যার কোনো নিউটন নেই, তাই না? কারণ হাইড্রোজেন আর প্রোটিয়াম সেম জিনিস, বাট হাইড্রোজেনের যে বাকি আইসোটোপগুলো আছে তাদের কিন্তু নিউটন আছে। ডিউটেরিয়ামে নিউটন আছে, ট্রিটিয়ামে নিউটন আছে। কারণ নিউটন মানে কি? ভর থেকে প্রোটন বাদ দেবে। আর ডিউটেরিয়ামকে ডি দ্বারা প্রকাশ করে, আর ট্রিটিয়ামকে টি দ্বারা প্রকাশ করে, এটা একটু পড়তে হবে। এবার আসতে পারে ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? কেন আমরা ভর সংখ্যা জানি না, ভর সংখ্যা মাথায় থাকে। ওই যে দেখো 2 3 4 5 6 7 এরকম করে ফেলবো। এখানে একটা কথা বলছে, একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে ভারী পানি, মনে রাখবা ডাবের মধ্যে ভারী পানি থাকে। হ্যাঁ, ভারী পানির সংকেত কি? D2O। এবং এটা পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয় নিউটনের গতিকে কমানোর জন্য। আচ্ছা, নিউট্রনের গতিকে কমানোর জন্য এটা আমাদের পরে আমরা আলোচনা করব। হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপটি নিউট্রন সংখ্যা কত? হাইড্রোজেনের সর্বশেষ আইসোটোপ কি আমরা জানি? H7। হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপটি, তাহলে এখানে কত ছিল? ভর হবে 7, আর এখানে হবে কত? 1 হবে, তাই না? এই যে এখানে একটা ঝামেলা দিচ্ছে দেখো, এখানে আবার বলছে হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপ। তাহলে যদি এরকমের অ্যাজ ইউজুয়াল না বলে, আমরা হাইড্রোজেনের আইসোটোপকে 3টা ধরবো। এখন আমি যদি 7 ধরে করি তাহলে অ্যান্সার কিন্তু 6 হয়, আর 3 ধরে করলে অ্যান্সার কিন্তু কত হয়? 2 হয়। দেখছো একটা কিন্তু কন্ট্রাডিকশন চলে আসছে। তাহলে স্বাভাবিকভাবে হাইড্রোজেন আইসোটোপ যদি বলে আমরা বলবো 3টা। কয়টা বলবো? 3টা বলবো। আর যদি বলে আহ, এই যেমন এখানে দেখো একটা ঝামেলা দেখছো,
হাইড্রোজেনের আইসোটোপ কতটি আছে? 7 আছে, 3 আছে, তাহলে 7টা দেবা, তাই না? মানে বেশিটা দেবো এখানে আমরা, যেহেতু টোটাল হাইড্রোজেন আইসোটোপের সংখ্যা চাইছে। বাট আমি সাজেস্ট করব, যদি মেনশন না করে তোমাকে বলে হাইড্রোজেনের সর্বশেষ আইসোটোপের নিউট্রন কয়টা, মানে এরকম কোশ্চেন করা উচিত না, এটা একটা কন্ট্রাডিকশন চলে আসে। কারণ আইসোটোপ তো 7টা আমরা জানি, সেটা প্রাকৃতিক হোক আর কৃত্রিম হোক, আর কৃত্রিম উপায় তো বেশি তৈরি করা হয়। আচ্ছা, তাহলে একই পরমাণুতে ভর সংখ্যার ভিন্নতার কারণে যে সৃষ্টি হয় তাকে বলে আইসো বা সরি, ভর সংখ্যার ভিন্নতার কারণে তো আইসোটোপই হবে। তবে তবে ভর সংখ্যার ভিন্নতার কারণে আইসোটোনও তো হতে পারে। কি দিচ্ছে এটা? এই যে দেখো স্যার লেখা আছে আইসোবার, যেসব পরমাণুর ভর সংখ্যা সমান, বার মানে শেষে র, তাহলে যাদের ভর সংখ্যা সমান তাকে বলি আমরা আইসোবার, যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা বলি আইসোটোন, আর যাদের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা বলি আইসোটোপ। এগুলো আমার ক্লাস দেওয়া আছে, আলাদা আলাদা খণ্ডিত ক্লাস দেখে নিবা। এই যে X613 এর আইসোটোপ কোনটা? কার্বন। আমরা জানি একমাত্র কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। নিচের কোনটি আইসোটোপের উদাহরণ? মনে রাখবে আইসোটোপ একই মোলার হইতে হবে 100%। এই আয়োডিনে একমাত্র একই মোলার আছে, বাকিগুলো একই মোলার না, আইসোটোপ হবে না। তারপর বলছে আপেক্ষিক পারমাণবিক ভর ও আপেক্ষিক আণবিক ভর। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন মাই ডিয়ার স্টুডেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো যদি বলে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর এই টাইপের কথাবার্তা বলে, তুমি একটু মাথায় রাখবা যে ধরো তোমাকে বলছে একটা মৌলের পরমাণুর ভর এত হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত। তোমাকে আমি একটা শর্টকাট শিখিয়ে দিব। আপেক্ষিক পারমাণবিক ভর কথাটা যদি বলে, তুমি 1.66 10^24 দ্বারা ভাগ করে দিবা, আর কোনো কথা নাই, এর দ্বারা ভাগ করে দিবা। এর ডিটেলস আমার ক্লাস আছে, তুমি জাস্ট ভাগ করবা কি দ্বারা? 1.66 ইন্টু 10^24 দ্বারা। এইটা দ্বারা ভাগ করলে তোমার সব কোশ্চেন সলভ হয়ে যাবে, আপেক্ষিক পারমাণবিক ভর চলে আসবে। এই দেখো, এর কিন্তু অভাব নেই। হ্যাঁ, এই যে কপার একটা পরমাণুর ভর এত হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? তুমি কি দ্বারা ভাগ করবা? 1.66 10^24 দ্বারা ভাগ করে দেবে, মানে আপেক্ষিক পারমাণবিক ভর কথাটা আসলে। আচ্ছা, তাহলে এখন বলছে একটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, একটা হচ্ছে শুধু পরমাণুর ভর। তাহলে আমরা বলতে পারি যে কোন মৌলের একটা পরমাণুর ভর, দেখো একটা পরমাণুর ভর, একটি পরমাণুর ভর যদি আপেক্ষিক পারমাণবিক ভর বলতো আমরা, তাহলে পরমাণুর ভরকে কি দ্বারা ভাগ করছি? 1.66 ওই দ্বারা ভাগ করছি, তাই না? তাহলে একটা পরমাণুর ভর যদি বলে, তাহলে ওইটা দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে, তাই না? তাহলে আমি এই লিখবো আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু 1.66 ইন্টু 10^24। এই সূত্র মুখস্থ করবা। একটা পরমাণুর ভর ইকুয়াল টু আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু 1.66 10^24। এখন তোমাকে যার মান বের করতে বলে বলুন, কোনো সমস্যা নেই, দেওয়া আছে একটা পরমাণুর ভর দেওয়া আছে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? তার আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর কি করতে হবে? এটা দ্বারা ভাগ করতে হবে, শেষ। অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর কত? ভালো করে খেয়াল করো, অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর কত? তাহলে একটা পরমাণুর ভর মানে কি? তার আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু এটা। এখন আপেক্ষিক পারমাণবিক ভর কোনটা? যেটা তোমার পর্যায় সারণীতে দেওয়া আছে। আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে এখানে কত? 27। তাহলে 27 এখানে বসাবা, আর এটা দিয়ে গুণ দিয়ে দেবে, ঝামেলা শেষ। তারপর বলছো দেখো যে একটা মৌলের পরমাণুর প্রকৃত ভর যদি এত হয়, এর আপেক্ষিক পারমাণবিক ভর সিম্পল 1.6 দ্বারা ভাগ করবা, চলে আসবে। দেখো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর মানে 1.66, যেটা আমরা তখন বলছি 1.66 10^24। এইটা মানে কি? কার্বনের 12 আইসোটোপের 1/12 অংশের ভরের মান। একটু মুখস্থ করবো, 1.66 10^24 গ্রাম। আপেক্ষিক পারমাণবিক ভরের একক কি? আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই, কারণ দুটি একই জাতীয় রাশির অনুপাত। নিচের কোন মৌলের একটা পরমাণুর ভর এত? কোন মৌলের একটা পরমাণুর ভর এত? তাহলে একটা পরমাণুর ভর এত মানে কি? তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে, তাই না? তাহলে এই ফর্মুলায় দেখো, তুমি একটা পরমাণুর ভর দেওয়া আছে কত? কই গেল? এই মানটা বসাই দাও, পরে 1.66 দিয়ে ভাগ করো, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর চলে আসবে। সেই মানটা আসছে কত? 16 পয়েন্ট সামথিং। আর আমরা জানি পর্যায় সারণীতে 16 পয়েন্ট সামথিং এই ভরটা একমাত্র অক্সিজেন আসে। সিম্পল, এটাকে বেশি প্যারা খাওয়া যাবে না, প্যারা খেলে যাবে না। আচ্ছা, তারপর বলছে কি তোমার আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। একটু মনে রাখবা,
গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ফর্মুলা হলো পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন বাই 100। যদি আরও থাকে আরও দিব। এখানে আছে কয়টা দেওয়া, যে প্রকৃতি প্রাপ্ত কোল্ডিনের শতকরা পরিমাণ কত। আমরা জানি কোল্ডিনের আইসোটোপ দুইটা। কোল্ডিনের আইসোটোপ কয়টা? দুইটা। একটা হলো তোমার 37 আর হলো 35। আচ্ছা, আমরা এইটা সলভ করি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। 208 নাম্বারটা আগে করি। অক্সিজেন একটা আইসোটোপ 816, আর হচ্ছে 815। বলছে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করা যাবে? মনে রাখবা, এখানে প্রথম পরমাণুটার যে শতকরা আছে, এই শতকরা লিখবা 38 ইন্টু তার পারমাণবিক ভর লিখবা 16 প্লাস দ্বিতীয় পরমাণুর শতকরা পরিমাণ কত 62, তার পারমাণবিক ভর কত, আপেক্ষিক পারমাণবিক ভর কত, তার পারমাণবিক ভর কত 15, গুণ দিলাম, ভাগ করবো 100 দিয়া, চলে আসবে। আমি আবার রিপিট করি, সূত্র হলো পি ইন্টু এম। এখানে পি মানে কি? পি মানে হয়েছে যার পার্সেন্ট দেওয়া আছে তার ভর সংখ্যা, ইন্টু এম হয়েছে তার শতকরা পরিমাণ, প্লাস কিউ হলো যার পার্সেন্ট দেওয়া আছে তার পরমাণুর ভর 15, আর এন হলো তার শতকরা পরিমাণ, এই যে 62, গুণ দিবা 100 দিয়ে ভাগ করবে, অ্যান্সার চলে আসবে। নিজের মতো করে দেখলে আশা করি বুঝতে পারবা। লাস্ট টার্ন আটটা দেখো 207, এগুলো কিন্তু সিকিউতে আসে। এ মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? আইসোটোপ থেকে দেওয়া আছে শতকরা ভর। তাহলে আমরা কি জানি 35 গুণ 75 প্লাস 37 গুণ 25 ভাগ কত 100, এই যে আনসার। সিম্পল কিন্তু, তাই না? এই দেখো, কোল্ডেনে দুইটি আইসোটোপ দেওয়া আছে, এর পর্যাপ্ততার শতকরার পরিমাণ কত। আগে ছিল কি তোমার পার্সেন্টেজ থেকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করছি, আর এখন আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা পার্সেন্টেজে চলে যাব। দুইটা কিন্তু উল্টা কোশ্চেন, না? এবং দুইটা কিন্তু সিকিউতে আসে। দেখো, বলছে কোল্ডেনের শতকরা পরিমাণ কত। এখন শতকরা পরিমাণ বের করতে হবে। এটা শর্টকাট কি? শর্টকাট হলো, ধরো এইটার তো পার্সেন্টেজ আমি একটার পার্সেন্টেজ আমি জানি, তাই না? আমরা ধরলাম যে প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন 37, মানে দুইটা আইসোটোপ তো কোল্ডেনের, একটা 35 একটা কত 37। তা ধরলাম প্রকৃতিতে প্রাপ্ত কোল্ডেনের শতকরা পরিমাণ X%। তাহলে 35 যেটা, সেটা শতকরা পরিমাণ হবে 100 মাইনাস X%। একটা যদি 10% হয়, তাহলে তার কমপ্লিমেন্টারি আরটা কত হবে? 90% হবে, কারণ দুইটা মিলে তো 100%, তাই না? তাহলে 37 ধরলাম আমি X%, তাহলে 35 হবে কত? 100 মাইনাস X%। বাকিগুলো সিম্পল। এখন তুমি কি করবে বলো তো? 37 গুণ x প্লাস 35 গুণ 100 মাইনাস এক্স ভাগ করবো 100 ইকুয়াল টু কি? তার আপেক্ষিক পারমাণবিক ভর না? আমরা জানি কোল্ডেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 35.5। বসিয়ে দাও, এক্স এর মানটা চলে আসবে। না বুঝলে আমাকে একটু বলবো, আমি দেখিয়ে দিব। এবার বলছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়, আণবিক ভর। আসলে আপেক্ষিক পারমাণবিক ভরটা কি? দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর আর পারমাণবিক ভর একটা পার্থক্য হলো, পারমাণবিক ভরটা খুবই ক্ষুদ্র আসে, খুবই ছোট। এটা নিয়ে আমাদের অঙ্ক করা খুব ঝামেলা, এই জন্য আপেক্ষিক পারমাণবিক ভর নেওয়া হয়, এবং এই মানটা মোটামুটি ক্যারিয়েবল, সহজে ইউজ করা যায়। প্রদর্শনীতে যে কোনো মৌলের যে পারমাণবিক ভরটা সাধারণত দেওয়া থাকে, ওইটা মূলত আমাদের এই আপেক্ষিক পারমাণবিক ভরটাই দেওয়া থাকে। তাহলে ওইখান থেকে আবার পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করা যায়। যেমন নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত? মনে রাখবা, আণবিক ভর যত বলছে, তাহলে তোমার হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 1। নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর, একটা পরমাণু, এই জন্য পারমাণবিক ভর, অণু হইলে আণবিক ভর। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14।